আমি সরকার, আমি আইন করব, তুমি মানতে বাধ্য। ইউ আর সার্ভেন্ট অফ দ্য স্টেট। কিন্তু মানছে না তো, মানছে না। যে রায়টা দিল সেই রায়টা কিন্তু মেয়াদ উত্তীর্ণ জাজমেন্ট হয়ে গেছে। মেয়রের রায়ের কথা বলছেন। কারণ রায় দেওয়ার পর যখন আপনি আসলেন, গেজেট নোটিফিকেশন নিয়ে আসতে আসতে 14-15 দিন টাইম ছিল। আপনি তাল বাহানা বলেন আর যাই বলেন না কেন, ওটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আপনি বসতে পারলে কয়দিন থাকতেন সেটা ভিন্ন প্রশ্ন, নাম্বার 1। নাম্বার 2, আমরা বাই ইলেকশন কিন্তু জানি। বাই ইলেকশন বলতে একজন সংসদ সদস্য 5 বছরের জন্য নির্বাচিত হয়। মাঝখানে যদি কেউ মারা যায় বা পদত্যাগ করেন 3 বছরের মাথায়, পরবর্তী যিনি নির্বাচিত হন উনি কিন্তু 2 বছর থাকেন। সুতরাং আপনার টাইম এক্সপায়ার হয়ে গেছে। নো ওয়ে, আপনার কোনো টাইম নেই। আপনি তো 5 বছর থাকতে পারবেন না। কাজেই এটা মেয়াদ উত্তীর্ণ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এখানে একটা কনস্পিরেসি দেখি আমি। কারণ আপনি একটা প্রজ্ঞাপন জারি করে সমস্ত সিটি কর্পোরেশন, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানদেরকে অপসারিত করে দিলেন। সেখানে বলা হয়েছে আবার ওই গেজেটের ভিতরে যে বিশেষ পরিস্থিতিতে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে, এবং এলাকায় কিন্তু উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব বা ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব ইউএনও পালন করছে বা টিএনও পালন করতেছে। সেক্ষেত্রে আপনি চিটাগাংয়ের যখন রায় হয়ে গেল, তারপরে গেজেট নোটিফিকেশন দিল নির্বাচন কমিশন, তাহলে বাতিল করলো স্থানীয় সরকারের প্রজ্ঞাপন আর বসাইলো নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন। ওই প্রজ্ঞাপনের অবস্থা কি তাইলে? আগের প্রজ্ঞাপনের অবস্থাটা কি? তাকে ওইটা তো বাতিল হয় নাই, ওইটা বাতিল হয় নাই। সুতরাং এইটা সুমোটো যাওয়া উচিত ছিল সরকারের পক্ষ থেকে, যে এইভাবে প্রজ্ঞাপনগুলো এক্সিস্টিং, সুতরাং এটার সলিউশন তোমরা দাও। ভেরি সিম্পল। তারপরে যদি আমি বলি, আপনাদের নর্মাল নিয়মে ধরেন এটা একটা মেয়াদ উত্তীর্ণ জাজমেন্ট, থেমে যাওয়া উচিত ছিল। টু কিপ ইউর গুডউইল ইনট্যাক্ট, ইউ আর ভেরি মাচ রেসপেক্টেড বাই দ্য পিপল অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল। আমি ইশরাকের কথা বলি, আমি পার্সোনালি তাকে চিনি, সে আমাকে খুব সম্মানও করে। সেক্ষেত্রে এটা আমার কাছে মনে হয় সে নিজে এতটা করে নাই, তারেও মোটিভেটেড করছে, আমার ব্যক্তিগত ধারণা। 3 নম্বর আসেন, আজকে যে সিটি কর্পোরেশন কোনো রাইটই নাই, আপনি মাঠে নামতেই পারবেন না যে আমি নির্বাচিত মেয়র চাই। হু আর ইউ? যখন যে গভর্নমেন্ট থাকবে, ইউ মাস্ট শো ইউর লয়ালিটি টু দ্য গভর্নমেন্ট, হোয়াট এভার দ্য ফর্ম ইজ। গভর্নমেন্ট কি বলে বাতিল কিংবা গভর্নমেন্ট অবৈধ, সেই প্রশ্ন তুমি প্রজাতন্ত্রের কর্মচারীর কোনো রাইটই নাই ইন এনি ফর্ম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, সিটি কর্পোরেশন যারা আন্দোলনের নামছে অফিস থেকে, ইউ গো অ্যান্ড চেক, জাস্ট 100% আসতেছে না, 30% হইল ভিতরে বসে আছে কিংবা বাসায় বসে রয়েছে। দিস 30% হইল দলবিহীন জনগণ, আর এই বাকি 70 দলযুক্ত জনগণ। জনগণের সংজ্ঞা দলযুক্ত কর্মকর্তা কর্মচারী, ওই তো জনগণ। আপনি যে ওরাও তো জনগণ, তাদের দলযুক্ত কর্মকর্তা কর্মচারী। সো পরিষ্কার, দেয়ার ইজ নো কোয়েশ্চন অফ কোঅপারেশন উইথ দিস গভর্নমেন্ট। আবারও আমরা অ্যাডভোকেট আবু হেনারা, আপনি বলছিলেন যে কোনো পক্ষ থেকে আসলে সহযোগিতা আসছে না। আমরা যেই স্বপ্ন দেখছি, বিচারের স্বপ্ন দেখছি, সংস্কারের স্বপ্ন দেখছি, একটি ইতিহাসের সেরা নির্বাচনের সংস্কার প্রক্রিয়ার মধ্যেই যে দুটি প্রাথমিক পদক্ষেপ, সচিবালয়ে কর্মচারীদের যে নীতিমালা সংশোধনী, চাকরি নীতিমালা 25 সংশোধনী, সেটিকে কেন্দ্র করে এবং এনবিআরকে দুভাগে বিভক্ত করার এই দুটি জায়গা অচল প্রায় এখন। এবং অন্যান্য জায়গায় কালকে 25টি ক্যাডার তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারাও মাঠে নামছে। তাহলে সংস্কার কতটা আসলে সম্ভব হবে, প্রত্যাশিত সংস্কার? ধন্যবাদ আপনাকে। আমি সরকার, আমি আইন করব, তুমি মানতে বাধ্য। ইউ আর সার্ভেন্ট অফ দ্য স্টেট। কিন্তু মানছে না তো, মানছে না। সরকারি বিধি করছে নতুন 25-এ, কি বলছে? ডিমোশন করবে, বরখাস্ত করবে, ইত্যাদি ইত্যাদি। তোমার সমস্যাটা কি? আইন আছে, হত্যা করলে মার্ডার। এই দেশের লোক কি সব ঝুলে গেছে রশিতে? সৌদি আরব বলছে চুরি করলে হাত কাটবে, সৌদি আরবের লোকের কি হাত নাই? আমি আইন করছি, তুমি মানতে বাধ্য। ইউ আর জাস্ট সার্ভেন্ট অফ দ্য স্টেট। সার্ভেন্টের খাঁটি বাংলা হলো চাকর। তোমার আবার ওপিনিয়ন কিসের? তোমার কেন ওপিনিয়ন? কারণ এই সরকার সার্ভেন্টের মতো রাখছে, এবং যতক্ষণ থাকবে সার্ভেন্টের মতোই রাখবে। আমাদের দেশে সার্ভেন্টরে শেখ হাসিনা লাট সাহেব বানাইছে।
সার্ভেন্ট, মাস্টার অ্যান্ড সার্ভেন্ট রিলেশন হইল সরকারের সাথে প্রজাতন্ত্রের কর্মচারী, নো অপশন। 2 নম্বর আসেন, যেহেতু আমি সৌদি আরবের সব লোকের হাত আছে, হাত শেষ হয়ে যায় নাই, তার মানে কি আইনে কিছু আসে যায় না। ল ক্যান পুট এ ব্রেক অন ক্রাইম, ইট ক্যানট চেঞ্জ দ্য অ্যাটিটিউড অফ ম্যান। সুতরাং আমি যেহেতু তোমাদের অ্যাটিটিউড চেঞ্জ করতে পারতেছি না, ওই 16 বছরের পুরনো খাইচ্যত রয়ে গেছে, কাজে আমি আইন আনছি, তুমি মানতে বাধ্য। 2 নম্বর আসেন, এই যে সংস্কার, যেখানে একটা কথা বলা হয়েছে এখতিয়ার বহির্ভূতভাবে কথা বলে, এটা প্রধান উপদেষ্টা পরিষদ থেকে আসছে। এখতিয়ার বহির্ভূতভাবে যে কথা বলে কে সে, আমার ব্যাখ্যার দরকার নাই, কথা বলে। তো এখতিয়ার বহির্ভূত যদি ভাবে আপনি যদি কথা বলেন আর নানান জায়গায় যদি হস্তক্ষেপ করেন, আবার কেউ কেউ বলতেছে সামরিক ইয়ে নিয়ে, মিলিটারি নিয়ে কথা আসছে, বলে এদেরকে কিছু বলা যাবে না, এরা সার্বভৌমত্বের প্রতীক। হোয়াট ইজ কল সার্বভৌমত্ব? সার্বভৌমত্ব মানে একটা ভূখণ্ড থাকবে, আমার একটা বাড়ি, এটা আমার সার্বভৌমত্ব। আমার বাড়িতে 10টা লোক ঢুকে গেছে রিকোয়েস্ট করে যে আমরা বিপদে পড়ছি, তারপর লোকগুলা ঘর থেকে বের হয় না, আমার কি সার্বভৌমত্ব থাকলো? 17 সালে 11 লক্ষ রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে, সার্বভৌমত্ব কোথায় আমার? এই সরকারের আমলে 11 লক্ষ ঢোকার পর আরো 1 লক্ষ ঢুকলে কি আসে যায়? সেটা না, ওই সরকার থাকাকালীন সময় ঢুকতে এখন পর্যন্ত 1.5 লাখ ঢুকছে, সেই ধারাবাহিকতায় আমি কেমনে ঠিক করবো 16 বছরের জঞ্জাল? আপনার সার্বভৌমত্ব কোথায় ছিল? নাম্বার 1। নাম্বার 2, সার্বভৌমত্ব মানে আমরা একটা ভূখণ্ড পাহারা দিতে হবে, সেই ভূখণ্ড পাহারা দেওয়ার জন্য দায়িত্ব বিডিআর এর। সেখানে 57 জন অফিসার মারা গেছে বাংলাদেশের আভ্যন্তরীণ কোন্দলে, হুইচ ওয়াজ অ্যাবসলিউটলি কনস্পিরেসি, যেটা এখন বেরোইছে। তাহলে আমি 57টা অফিসার মেরে ফেললাম। তারপরে যারা প্রতিবাদ করছিল সেনাকুঞ্জে, তাদের 150-200 লোকের চাকরি খেয়েছে। তার মানে কি আমার বর্ডার সিকিউরিটি দেওয়ার লোক আমি কমিয়ে ফেললাম। এটা হলো এক্সটার্নাল সার্বভৌমত্ব। ইন্টারনাল, আমার আয়নাঘর, বিনা বিচারে হত্যা, মাদ্রাসার ছাত্র হত্যা, বিএনপির লোকের গুমঘর আয়নাঘরে নেওয়া, আর তারপরে মেজর আজমির, ব্রিগেডিয়ার আজমির মতো একটা লোক তার সাথে কলিগ আয়নাঘরে রেখে আসছে। তো এই যে জায়গাটা, আমার সার্বভৌমত্ব ডিস্ট্রয় হয়ে গেছে বহু আগে। সুতরাং এই দোহাই যারা দিচ্ছে যে তারা সার্বভৌমত্বের প্রতীক, ইট ইজ জাস্ট ফলস। হোয়াট ওয়াজ দেয়ার রোল ডিউরিং দ্যাট পিরিয়ড? ইউ আর টু বি আনসারেবল টু দ্য পিপল। 100% বৈধ সরকার সাংবিধানিক ভাবে, হ্যাঁ, বৈধতার প্রশ্ন, সংবিধানের 106 অনুচ্ছেদ মোতাবেক তারা সরকার। 1, 2, তারা অন্তর্বর্তীকালীন সরকার। মেয়াদ ঠিক করবে কে? বলছে ঠিক করার তারা কেউ না, সংবিধান। সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারই নাই। আর যদি সংবিধানের নিয়ম মানি 5 বছর, যদি সংবিধানের নিয়ম মানি তাহলে 5 বছর। আমার মেয়াদ তো সংবিধানে তো 3 মাস মেয়াদ নাই। এই সরকারের মেয়াদ এই সরকারই নির্ধারণ করবে, এবং যার জন্য সে বলছে যে জুন ইয়ের মধ্যে চলে যাবে সে। আপনি নিশ্চিত থাকতে পারেন, আমি খুব চ্যালেঞ্জ করে বলছি এটা, সে জুন 30-এর আগেই চলে যেতে পারে, কোনো সন্দেহ নাই। এখন আছেন এত কিছু পর নির্বাচনের ডেটটা চায় কেন? বিকজ তারা সবাই বিশ্বাস করে ইউনূস সাহেব ইজ এ ম্যান অফ কমিটমেন্ট। অর্থাৎ সে যদি একটা ডেট দিয়ে ফেলায় ফেব্রুয়ারিতে, ফর এক্সাম্পল জানুয়ারিতে, তাহলে ওটা ফলো করবি। 1 নম্বর। 2 নম্বর, একটা নির্বাচনও নিশ্চিত হয়। এরা যত কথাই বলুক রাজনীতিবিদরা, ইউনূস সাহেবকে আস্থা তাদের আছে, ম্যান অফ কমিটমেন্ট। কারণ পৃথিবী তারা যে সম্মান, সে অ্যাকচুয়াল ঘাটতি করবে না। দায়িত্ব নেওয়ার প্রস্তুত হচ্ছে আমাদেরকে দিয়ে। যাই হোক, এইবার আসেন তারিখটা কেন চায়? তাহলে একটা নির্বাচন নিশ্চিত হয়। ইউনূস সাহেব নির্বাচন না দিয়েও যেতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। কেন? উনি যদি বলেন যে আমি যে সংস্কার করতে চাইছিলাম সেই সংস্কারের মত যা করার দরকার আমি কিছুই করতে পারি নাই, আমার এখতিয়ার বহির্ভূত মানুষের আপত্তি করছে, এই হস্তক্ষেপ ওই হস্তক্ষেপ, আমি পারি নাই, আমি নির্বাচন না দিয়েই চল, কারো কিছু করার নাই। কারণ সে বলছে আমি একটা সবচেয়ে সুন্দর নির্বাচন উপহার দিব, এটা কিন্তু উনি বলছেন, সেই অর্থে আমি বলতেছি। সুতরাং ইউনূস সাহেব যদি এটা বলে এবং ফাইনালে যেতে চায়, আজকে যারা স্টেক হোল্ডার ইলেকশন করলেই ক্ষমতায় যাবে, তারা কিন্তু কঠিন জায়গায় চলে যাবে। কেন? ইউনূস সাহেব চলে গেলে থার্ড পার্টি উইল টেক ওভার, হোয়াট এভার দ্য ওয়ে ইজ, এবং তখন আবার অনিশ্চিত হয়ে যাবে নির্বাচন। সে কারণে বলছি, এই যারা স্টেক হোল্ডার দ্বারাই নির্বাচন জিতবে, তাদের নৈতিক দায়িত্ব যে কোনোভাবে ইউনূস সাহেবকে কোঅপারেট করে সংস্কার করতে দিয়ে নির্বাচন নেওয়া, নাম্বার 1। নাম্বার 2, সংস্কার খুব সহজে করা যায়, দলীয় গঠনতন্ত্রেই যদি সংশোধন করে ফেলায়, সংবিধানে তো সংশোধন লাগে না।